রাত ৯টায় বাংলাদেশ। সৌজন্যে ই-ভ্যালি। দেশে আরও ১০১ জনের মৃত্যুতে করোনায় প্রাণহানি ১১,০০০ ছাড়ালো। কাল থেকে টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ। আগামী মাসে আসছে ২১ লাখ ডোজ। ভারতের করোনার ভয়ঙ্কর ধরন ঠেকাতে কাল থেকে ১৪ দিনের জন্য বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধ ঘোষণা। চালু থাকবে পণ্য পরিবহন। কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করল বোর্ড। পাকিস্তানি জঙ্গিদের সাথে যোগাযোগ ছিল হেফাজত নেতা মামুনুলের, জানালো পুলিশ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৬ দিন পর দেশে করোনার মৃত্যু আবারও ১০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০১ জন। এ নিয়ে মোট মৃত্যু ১১,০০০ ছাড়িয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৯২২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে ৬ দিন পর করোনায় আবারও শতাধিক মৃত্যু। এর আগে ১৯ এপ্রিল করোনায় ১১২ জন প্রাণ হারান। দেশে এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১১,০৫৩ জন। ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ২,৯২২ জনের। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৭,৪৫,৩২২ জন। ভারতে ডাবল ও ট্রিপল মিউটেশন নামে পরিচিত নতুন দুই ধরনকে অতি সংক্রামক বলে উল্লেখ করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নতুন ধরন যেন কোনোভাবেই দেশে ঢুকে না পড়ে তা নিশ্চিত করতে অনলাইন ব্রিফিংয়ে সবার সহযোগিতা চেয়েছেন তারা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেখানে বেঙ্গল ভ্যারিয়েন্ট চলে এসেছে, এটি কিন্তু অত্যন্ত মারাত্মক এবং ৩০০ গুণ ক্ষমতা আছে তার চারিদিকে সংক্রমণ করার। সেখানে যে দুটো ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা সারা পৃথিবীময় একটা বিশ্বের বিষয় হচ্ছে। তাকে বলা হচ্ছে যে ডাবল মিউটেশন অথবা ট্রিপল মিউটেশন ভাইরাস। এটা যাতে কোনোভাবে আমাদের এখানে আসতে না পারে, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বারংবার বলার চেষ্টা করছে। এই লকডাউনের মধ্যে এটা আমরা আরও বলে দিতে চাই সবাইকে, আমাদের খেয়াল করতে হবে কোনো ক্রমে যাতে ভারতের এই ডাবল অথবা ট্রিপল মিউটেশন আমাদের এখানে না এসে পৌঁছায়। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই ১৫ এপ্রিল দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১০,০০০-এর বিষাদময় মাইলফলক পেরিয়েছে। তার সঙ্গে আরও ১,০০০ নাম যুক্ত হতে লাগলো মাত্র ১০ দিন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে ২১ লাখ ডোজ করোনা টিকা। এর মধ্যে অক্সফোর্ডের ২০ লাখ ডোজ আসবে ভারতের সেরাম থেকে এবং ১ লাখ ফাইজারের টিকা পাওয়া যাবে কোভ্যাক্স থেকে। দুপুরে এসব তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। এদিকে মজুদ কমে আসায় কাল থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ রাখা হচ্ছে। সারা দেশে করোনার টিকা দেয়া শুরু হয় ৭ ফেব্রুয়ারি। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে এ পর্যন্ত টিকা পেয়েছেন প্রায় ৮০ লাখ মানুষ। স্বাস্থ্য বিভাগের হাতে টিকা মজুদ আছে ২২ লাখ। ভারত থেকে টিকার নতুন চালান না আসায় দেখা দেয় অনিশ্চয়তা। টিকা পাওয়ার বিষয়ে আশার খবর দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আগামী মাসে সেরাম থেকে আসছে অক্সফোর্ডের ২০ লাখ আর জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ১ লাখ ডোজ টিকা। আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছু টিকা পেয়ে যাব। যেটুক ঘাটতির আমরা আশঙ্কা করছি সেই টিকাটা হয়তো পেয়ে যাব। আশা করছি আমাদের যাদেরকে এ পর্যন্ত আমরা প্রথম ডোজ দিয়েছি তাদেরকে সম্পূর্ণভাবে দ্বিতীয় ডোজ আমরা দিতে পারি। ৫ লাখ ডোজ করোনা টিকা আসছে চীন থেকেও। সেদেশের সরকার উপহার হিসেবে দিচ্ছে সিনোফার্মের তৈরি এসব টিকা। এরই মধ্যে এ টিকা আমদানির অনুমতিও দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এখন উপহার তো ফিরিয়ে দেওয়া কোনো সৌজন্য প্রকাশ করে না, সেজন্য আমরা এটা নিচ্ছি। এখন এই টিকা আমাদের দেশের লোকের উপরে প্রয়োগ করা হবে কি হবে না, এটা আমাদের জাতীয় কমিটি যারা আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তারা যেভাবে বলবেন সেভাবেই হবে।
7 এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ মানুষ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ২১ লাখ। এখনও ঘাটতি ১৪ লাখ ডোজ টিকা। তাই ৮ এপ্রিল থেকে শুরু হওয়া প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে করোনা পরীক্ষার দ্বিতীয় দিনে ১১৪ নমুনা সংগ্রহ করেছে ব্র্যাক। ঢাকা ও চট্টগ্রামের ১৬টি বুথে সংগৃহীত নমুনায় রোববার পজিটিভ এসেছে ১৬ জনের। অ্যান্টিজেনের সুফল পেতে করোনার উচ্চ সংক্রমিত এলাকার অধিকাংশ মানুষকে পরীক্ষা করানোর তাগিদ বিশেষজ্ঞদের। ঢাকায় ১৫টি এবং চট্টগ্রামে একটি বুথে শনিবার থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করেছে ব্র্যাক। এগুলোতে শুধু উপসর্গ থাকা ব্যক্তিদেরই করোনা পরীক্ষা করা হচ্ছে, অন্যদের নমুনা আরটিপিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। অ্যান্টিজেন টেস্টে করোনা পরীক্ষায় সময় লাগে সর্বোচ্চ ৩০ মিনিট। উপসর্গ রয়েছে কিন্তু টেস্টের ফল নেগেটিভ হলে পুনরায় নমুনাটি আরটিপিসিআরে পাঠানো হচ্ছে। তাৎক্ষণিক ফল পাওয়া গেলেও সবার জন্য এ পরীক্ষা নয় বলে জানান চিকিৎসক। ভাইরাসটা যদি কম থাকে পজিটিভ হলেও তার নেগেটিভ আসতে পারে অ্যান্টিজেন টেস্টে। তো যে কেউ চাইলে যদি যে কোনো সময় সে অ্যান্টিজেন টেস্ট করতে চায় তার জন্য তার জন্য তো প্রেফারেবল না। এই জিনিসটা একটা কনফিউশন আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে আছে। অ্যান্টিজেন টেস্টের জন্য কেউ আসলে তাকে লক্ষণ যাচাইপূর্বক তার অ্যান্টিজেন টেস্টটা করবে কিনা সেটা স্বাস্থ্যকর্মী বা ডক্টর সেটা ডিসিশন দিবে। শনিবার ১০৬ নমুনা পরীক্ষায় পজিটিভ আসে ১২ জনের, আর রোববার ১১৪ নমুনায় শনাক্ত হয় ১৬ জন। সারা দেশে ২৪০০ অ্যান্টিজেন পরীক্ষায় সক্ষমতা থাকলেও নমুনা নেওয়া হচ্ছে কম। দ্রুত পরীক্ষা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। একটা এলাকা ধরে সেই এলাকার মধ্যে এই টেস্টটা যদি করা যায় তাহলে জনগণ এবং রাষ্ট্র উপকৃত হবে। কি জন্য ওই এলাকার কতজন লোক এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টে পজিটিভ হলো তাদেরকে আমরা ধরে নিতে পারি যে তারা করোনা আক্রান্ত। সুতরাং তাদেরকে আমরা যেরকম আইসোলেট করে চিকিৎসা দিতে পারি, পাশাপাশি তাদের সংস্পর্শে যারা আসবে তাদেরকে কিন্তু কোয়ারেন্টাইনে নিতে পারতেছি আমরা। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বুথে দৈনিক ১৫০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় কাল থেকে ভারতের সাথে স্থল পথে চলাচল বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পণ্য পরিবহন স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। এর আগে ১৩ এপ্রিল থেকে ভারতের সঙ্গে আকাশপথেও চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড গড়ছে ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে প্রায় ৩.৫ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে, আর মারা গেছে ২৫০০-এরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সীমান্ত বন্ধের পরামর্শ দেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সে অনুযায়ী আগামী ১৪ দিন স্থলপথে চলাচল বন্ধ থাকবে। তবে ভারতে অবস্থান করা কোনো বাংলাদেশির ভিসা শেষ হয়ে গেলে করোনা পরীক্ষা করে দেশে ঢুকতে দেওয়া হবে। আজকে সিদ্ধান্ত হয়েছে আমাদের সীমান্ত সবগুলো ভারতের পোস্ট সব বন্ধ থাকবে এবং এটা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মানুষ স্বাভাবিক চলাফেরা বন্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোববারও যারা ভারত থেকে ফিরেছেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। ঘোষণার পরপরই বেনাপোল সহ সব স্থলবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে। যারা আশা করবে যাদের নাকি আসা যাওয়া মানে যারা আসার ডিউ হয়ে গেছে তারা ওই যে যশোর বর্ডার এবং বর্ডার এলাকায় ওখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকে। গত ৩ দিনে ২২ জনকে বেনাপোলের রজনী ক্লিনিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ২ জন করোনা আক্রান্ত হওয়ায় যশোরে আইসোলেশনে পাঠানো হয়েছে। ভারত থেকে যে সকল যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট আছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেওয়া হচ্ছে এবং যাদের কোনো সার্টিফিকেট নেই তাদেরকে স্থানীয় হোটেলে নিজ খরচে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি সচল রয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। দেশের বিভিন্ন মালামাল পরিবহন ক্ষেত্রে এবং মালামালের অ্যাভেলেবল এর প্রশ্নে কাঁচামাল থেকে আরম্ভ করে চাল ডাল এভরিথিং সমস্ত মালামাল এই দেশের যে সমস্ত জায়গায় সার্কুলেশনটা ভালো হচ্ছে, এটা একটা মাইল ফলক এবং সুন্দর দৃষ্টান্ত। সরকারের সিদ্ধান্তের পর সব স্থলবন্দরই কড়াকড়ি আরোপ করা হয়েছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এদিকে ভারতে করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় জীবন রক্ষাকারী গ্যাস অক্সিজেন রপ্তানি বন্ধ করে দিয়েছে দেশটি। গত 4 দিনে কোনো অক্সিজেনের চালান ভারত থেকে বেনাপোল বন্দরে প্রবেশ করেনি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, করোনা পরিস্থিতিতে ভারত থেকে গত 13 এপ্রিল শুরু হয় অক্সিজেন গ্যাস আমদানি। গত 21 এপ্রিল পর্যন্ত 9 দিনে 690 টন অক্সিজেন রপ্তানি করে ভারত। গত কয়েকদিন ভারতেও অক্সিজেনের সংকট দেখা দেওয়ায় কোনো ঘোষণা ছাড়াই বন্ধ হয়ে যায় গ্যাস আমদানি। ফলে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। মার্কেট ও শপিং মল খোলায় ঢাকায় আসতে শুরু করেছে হাজারো মানুষ। গণপরিবহন না থাকায় পথে নানা ভোগান্তি উপেক্ষা করেই রাজধানীতে ফিরছেন তারা। এদিকে কঠোর লকডাউনের ঘোষণা থাকলেও রাস্তায় বেড়েছে মানুষ। পুলিশের চেকপোস্টের শিথিলতার সুযোগে বাস ছাড়া অবাধে চলছে বাকি সব পরিবহন। কঠোর লকডাউনের প্রথম সপ্তাহে বন্ধ থাকলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই খুলে গেছে অনেক বেসরকারি অফিস। রোববার থেকে খুলেছে দোকান ও শপিং মল। মার্কেট খুলছে মানিকগঞ্জ থেকে, এই জন্য আইছি। 20 টাকার ভাড়া 50 টাকা দিয়া, 50 টাকার ভাড়া 80 টাকা 100 টাকা দিয়া। এখন যাবো হলো মতিঝিল। এখন দেখি কিভাবে যাওয়া যায়, হয়তো রিক্সা নাইলে সিএনজি যেটা পাই আর কি। এদিকে কঠোর বিধিনিষেধ বলা হলেও রাজধানীর সড়কে গণপরিবহন ছাড়া অন্য সব যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। রাস্তায় দেখা গেছে সিএনজি, অটোরিকশা, ভাড়ায় চালিত মোটরসাইকেল ও প্রাইভেট কার। তবে দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় অন্য জেলা থেকে রাজধানীতে আসতে হচ্ছে ভেঙে ভেঙে। দোকানপাট খুলে যাচ্ছে, এর জন্য আসতে হচ্ছে। বাস নাই, সিএনজি, অটো এসবে মানে ভেঙে ভেঙে আসতে হচ্ছে। এই অটো রিক্সা আইটা ভাঙ্গা ভাঙ্গা আইছে। পুলিশ জানিয়েছে, অন্য দিনের তুলনায় ঢাকায় বেশি মানুষ ঢুকছে রোববার। পাশাপাশি রাস্তায় বেড়েছে গাড়ির চাপও। এসব কারণে চলাচল নিয়ন্ত্রণ বা সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় আজকে লোকজন ঢাকায় বেশি ঢুকতেছে এবং বেশি হচ্ছে, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে এবং অফিস, আদালত, ফ্যাক্টরি এগুলো তো আগে থেকে খোলা ছিল। দ্যাটস ওয়াই আপনার অন্যান্য দিনের তুলনায় আজকে ঢাকার প্রবেশ এবং বের হওয়াটা একটু বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দোকান ও মার্কেটে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সরকার কঠোর না হলে সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকান ও শপিং মল। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে পুলিশ। মালিক সমিতির সভাপতি বলছেন, মাস্ক পরা নিশ্চিত করা গেলে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়। এটা ক্রেতাদেরই নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশনা মেনে দোকান খুলতে সকাল থেকে প্রস্তুতি নেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ক্রেতা সমাগম। বাচ্চার জন্য গেছে, এবছরও কিনতে পারলাম না, করোনার জন্য থেমে রইলাম। এখন এবছর যদি না দেয় বাচ্চাকে, তো মনটা আর রক্ষা করতে পারুম না, এর জন্যই বের হওয়া। খুব প্রয়োজন, এই জন্য আসছি, না আসা হইতো না। মেয়ের বোরখাটা খুব আর্জেন্ট দরকার, এই জন্য। প্রতিদিন না এসে আজকে একটু সময় বের করে আসলাম, যাতে 1-2 ঘন্টার মধ্যে আমরা কাজ সেরে আবার বাসা চলে যেতে পারি। বিক্রেতারা জানান, ঈদ উপলক্ষে বাড়তি পণ্য মজুত করলেও লকডাউনে ক্ষতিগ্রস্ত তারা। তবে আশানুরূপ ক্রেতা না পাওয়ার দাবি তাদের। আমরা বাসায় বসে না থেকে আমরা দোকানে এসে বসলাম, যাই বেচা কিনা হলো, কমসে কম আমাদের নিজের চলাটা তো হবে, এই আর কি, এই আশায় দোকান খোলা। তো লোকজন আসবে কি করে, গাড়ি ঘোড়া আছে সবই তো বন্ধ। প্রাইভেট কারে চলে, শুধু যারা জরুরি কাজ আছে তারা ছাড়া তার কেউ বেরোতেছে না। ব্যবসায়ী নেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব মানার দায়িত্ব বিক্রেতা নয়, ক্রেতাদের ঘাড়ে দিয়েছেন তারা। এখানে গেট সংখ্যা 40-এর উপরে, কিন্তু স্বাস্থ্যবিধি কন্ট্রোল করার জন্য আমি মাত্র 13টা গেট খোলা রাখছি। শুরু করে আমি প্রত্যেকটা গেটে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করছি। 10টা থেকে 5টার পরিবর্তে আমাদেরকে 10টা থেকে দেরি করে যদি বন্ধ করতে দেওয়া হয়, তাহলে হবে কি, একই সময় একই জায়গায় অনেক মানুষ হবে না, এর ফলে জনঘনত্বটা কমবে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য এটা সহজ হবে। তাই আমরা পূর্ণ সময়ের জন্য দোকানটা খোলা চাই। সরকারি সব নির্দেশনা মেনে দোকান খোলা রাখার প্রতিশ্রুতি আবারও দিয়েছে মালিক সমিতি। সামাজিক দূরত্ব বজায় রাখার আমাদের তেমন কোনো ব্যবস্থা নেই। এটা যিনি আসবেন কাস্টমার, তার দায়িত্ব হচ্ছে সামাজিক দূরত্বটা সে নিশ্চিত যাতে করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই প্যান্ডামিকের সময় যার যার নিরাপত্তা শেষে দিতে হবে। আপনার নিরাপত্তা আমি দিতে পারবো না, আমার নিরাপত্তা আপনি দিতে পারবেন না। করোনার কারণে এবারের ঈদ জমবে না বলে শঙ্কা ব্যবসায়ীদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ খুব একটা না কমলেও জীবিকার তাগিদে সারা দেশে খুলে দেওয়া হয়েছে দোকানপাট, মার্কেট ও শপিং মল। তবে প্রথম দিন ক্রেতাদের উপস্থিতি কম। এদিকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর কাজে যোগ দিতে বিভিন্ন ফেরিঘাটে ভিড় করছেন ঢাকামুখী মানুষ। চট্টগ্রামের অন্যতম ব্যস্ত মার্কেট টেরিবাজার।
লকডাউনের কারণে 11 দিন বন্ধ থাকার পর খোলে এখানকার সব দোকান। তবে প্রথম দিন ক্রেতা উপস্থিতি কম। একই অবস্থা শহরের অন্য শপিং মলগুলোতেও। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্যবসায়ী ও প্রশাসন। কোনো মাস্ক পরিধান ছাড়া কোনো কাউকে ঢুকতে দেবে না এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবে। মার্কেটের মুখে মুখে আমরা সেই ব্যবস্থাটা আমরা করেছি। সেন্ট্রাল মাইক আছে, ওই মাইকের মাধ্যমে যাতে মাস্ক পরে এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করে প্রত্যেকটি দোকানদারকে সচেতন করে, কাস্টমারকে সচেতন করে সেরকম পাবলিসিটি করার জন্য আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি। বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, ঝিনাইদহ সহ অন্যান্য জেলার চিত্র প্রায় এক। আশানুরূপ ক্রেতা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা। তবে আগামী কয়েকদিন ক্রেতার সমাগম বাড়লে ক্ষতি পোষানোর আশা তাদের। কাস্টমারের ক্রাইসিস, কাস্টমার হলে হয়তো এই 18-19 দিন লকডাউন হয়তো কিছুটা মেকআপ করা সম্ভব হবে। লকডাউনের যে আতঙ্কটা মানুষের মনে ছড়িয়ে পড়ছে, এই জন্য মানুষ আর টাকা পয়সা তেমন একটা খরচ করতে চাইবে না। শপিং মলগুলোতে ক্রেতা কম থাকলেও রাস্তায় মানুষের উপস্থিতি বেড়েছে যান চলাচল। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অবাধে ঘোরাফেরা করছে মানুষ। এদিকে দোকানপাট, শপিং মল খোলার সিদ্ধান্তে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। শিমুলিয়া, দৌলতদিয়া, পাটুরিয়া সহ বিভিন্ন ফেরিঘাটে উপচে পড়া ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া দিয়ে ঢাকা ফিরতে হচ্ছে তাদের। গণপরিবহন না খোলার কারণে আমাদের ভেঙে আসতে হচ্ছে। এখন মার্কেট খুলে দিচ্ছে, কোনো গণপরিবহন খুলে নাই। 1 টাকার ভাড়া 5 টাকা নিচ্ছে। পুলিশ বলছে, গণপরিবহন চলতে না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে প্রশাসন। তবে মানুষের চাপ বেশি থাকায় সব ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আমরা গণপরিবহন কোনোভাবে অ্যালাউ করতেছি না, তবে তারা পায়ে হেঁটে বিভিন্নভাবে ওই ফিডার রোড দিয়ে বা শাখার পোশাখার রোড দিয়ে বিভিন্নভাবে তারা ঢাকার দিকে ছুটে চলছে। গতকাল বিকাল থেকে এখন চাপটা অনেক বেশি। যাত্রী চাপ সামলাতে নদী পারাপারে ফেরির সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীঘ্রই আকাশপথে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট চালানো হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান। দেশের লকডাউন শিথিল হলে বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি। এছাড়া বেশ কিছু শর্ত মেনে যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন বলেও জানায় বেবিচক। দেশে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় 2 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। এ অবস্থায় ইউরোপ সহ 12টি দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পরে প্রবাসী শ্রমিকদের ভিসা সহ নানা জটিলতার কারণে সৌদি আরব, দুবাই, সিঙ্গাপুর, ওমান সহ 8টি দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়। এছাড়াও যারা ট্রানজিট নিয়ে বিভিন্ন দেশে যাবেন তাদের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে সরকার। তবে তাদের মানতে হচ্ছে স্বাস্থ্যবিধির বিভিন্ন শর্ত। বিভিন্ন দেশ তাদের নিজের স্বার্থে বিভিন্ন রেস্ট্রিকশন তারা জারি করেছে। বাংলাদেশ আমরাও একই রকম, আমরাও লকডাউন, সরকার লকডাউন দিল এবং লকডাউনের পরে ফ্লাইট রেস্ট্রিকশন চলে আসলো। সুতরাং 28 তারিখ পর্যন্ত যেহেতু লকডাউন আছে আমাদের, 28 তারিখের মধ্যে হয়তো অন্য কোনো ফ্লাইট, অন্য কোনো ডেস্টিনেশনের গন্তব্যস্থলে ফ্লাইট পরিচালিত সম্ভাবনা খুব কম। দেশে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় ও লকডাউন শিথিলের কারণে শীঘ্রই নিয়মিত ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বেবিচক চেয়ারম্যান। করোনার পরিস্থিতি হয়তো আস্তে আস্তে করে উন্নত হচ্ছে এবং আমরা 2 সপ্তাহ লকডাউনের পরবর্তীতে কি হবে এটা আসলে আমরা এখন আমাদের স্বাস্থ্য, আমাদের অন্যান্য সংস্থার মাধ্যমে এটা মনিটর করা হচ্ছে। তো আমরা আশা করছি যে যেহেতু একটা উন্নতির দিকে যাবে, সেক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক রুটে আরও বেশি করে চলাচল করা যায় কিনা। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হচ্ছে যে আমরা যেসব দেশগুলোতে এখন আক্রান্তের সংখ্যা একটু বেশি আছে, আমরা হয়তো ওইসব দেশগুলোকে আমাদেরকে একটু অ্যাভয়েড করতে হবে। স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশ থেকে দৈনিক শতাধিক ফ্লাইট বিভিন্ন দেশে চলাচল করে। করোনার কারণে এখন তা নেমে এসেছে 20টিতে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন তুলে দেওয়ার পর সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তা না হলে আবারও লকডাউন দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে আওয়ামী লীগের খাবার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে অংশ নিয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনা মোকাবেলায় লকডাউনের পরে শপিং মল, দোকানপাট ও বাজারগুলোতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনার টিকা নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতিতে এখন জনগণ হতাশ।
স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করা, এসব বিষয়গুলো যথাযথভাবে খেয়াল রাখতে হবে। তা না হলে পরিস্থিতির অবনতি ঘটলে সরকারকে বাধ্য হয়ে আবারও লকডাউন দিতে হবে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনার দ্বিতীয় ডোজ সংগ্রহে, যাতে কোনো প্রকার সংকট সৃষ্টি না হয়। করোনা ভাইরাস মোকাবেলায় খাদ্য ও ইফতার সামগ্রী এবং অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় এই খাদ্য সহায়তা দেয়া হয়। রাজধানীর ভাসানটেক এলাকায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণ সহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া খুলনা এবং চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি করোনার পরিস্থিতির কারণে নৌ সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই কার্যক্রম চলমান থাকবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলমান কঠোর বিধিনিষেধের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় ৫৩৪,৯,২৭,০০০ টাকা সরকার এ পর্যন্ত বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। রোববার দুপুরে সচিবালয়ে ত্রাণ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এতে প্রায় ১,২৪,০০,০০০ পরিবার উপকৃত হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা ১০,৫০,০০,০০০ টাকা প্রধানমন্ত্রীর অতি সম্প্রতি বরাদ্দ দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ৩৫,০০,০০০ পরিবারকে ২,৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হবে। গতবারের মতো একই শর্তে আর্থিক সংকট মোকাবেলায় এবং শ্রমিক কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন ভাতা ও বোনাস দিতে সরকারের কাছে ঋণ সহায়তা চেয়েছে তৈরি পোশাক শিল্পের প্রধান ৩ সংগঠন। রোববার অর্থমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ সহায়তা চেয়েছে বিজেএমইএ, বিকেএমইএ ও বিটিএমইএ। তৈরি পোশাক শিল্প মালিকদের ২ সংগঠন বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি একেএম সেলিম ওসমান এবং বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এর সভাপতি মোহাম্মদ আলী খোকন রোববার অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালকে চিঠি দিয়ে ঋণ দেওয়ার অনুরোধ জানান। চিঠিতে বলা হয়, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বিশ্বের অনেক ক্রেতা অর্থ পরিশোধ না করায় ঈদের আগে সচল কারখানাগুলো শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা ও বোনাস দিতে চাপের মুখে পড়েছে মালিকরা। এই পরিস্থিতিতে রপ্তানিমুখী পোশাক শিল্পকে সহায়তা করার জন্য শ্রমিক কর্মচারীদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন ভাতা ও বোনাস দেওয়ার জন্য আবারও আগের মতো সহজ শর্তে ঋণ দেয়া প্রয়োজন। রত্নটায় বাংলাদেশে আরও কিছু খবর জানাবো, তার আগে খেলার খবর। শুরুতে শিরোনাম। ক্যান্ডির ব্যাটিং স্বর্গে ড্র হয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম টেস্ট ৮ উইকেটে ৬৪৮ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। পঞ্চম দিনের প্রথম সেশনে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সাইফ ও শান্তকে দ্রুত ফিরিয়ে ধাক্কা দেন লাকমল। তবে কাউন্টার অ্যাটাকে ৫৬ বলে 50 তুলে আলো কাড়েন তামিম। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। উইকেটবিহীন পুরো একটা দিনের পর পঞ্চম দিন বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। নিষ্প্রাণ উইকেটে গতি আর আগ্রাসনে সাফল্য পান তাসকিন। ১৬৬ রানে ধনঞ্জয় বিদায় নেন। করুণারত্নে খেলেন ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংস। ম্যারাথন জুটির ৩৪৫ রানটাই এখন বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে লঙ্কানদের সর্বোচ্চ। দ্রুত ২ উইকেট হারিয়েও লঙ্কানরা রান তোলে ওভার প্রতি প্রায় ৫ করে। লাকমালকে নিয়ে ওয়ানডে মেজাজে খেলেন হাসরাঙ্গা। লাঞ্চের পর আর ব্যাটিংয়ে নামেনি শ্রীলঙ্কা। দিনের খেলা তখনও বাকি ৬৮ ওভার। ১০৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতে জোড়া ধাক্কা। সাইফ শান্ত দ্রুত বিদায়ের পর ব্যাটিং ঝলক দেখান তামিম। প্রথম ইনিংসে নিজের ভুলে সেঞ্চুরি মিস করেন। শেষ দিনে অবশ্য প্রকৃতির দায়, বৃষ্টির বাগড়ায় ৭৪ রানে অপরাজিত থেকেছেন। ক্ষণিকের উত্তেজনায় লাগাম টানে। অনুমিত পরিণতি, ড্রয়ে শেষ হলো প্রথম টেস্ট। প্রথমবার টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টে দেখা পেল বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টেস্টে উইন্ডিজ ধাক্কার পর মুমিনুলদের জন্য এই ড্র নিঃসন্দেহে স্বস্তির। শ্রীলঙ্কা মিশনের প্রথম পরীক্ষায় হারানো আত্মবিশ্বাসটাও যেন ফিরেছে। সমন্বিত পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মুমিনুল হক। পরের ম্যাচে ভালো কিছুর আশা দেখছেন তিনি। অন্যদিকে উইকেটে বোলারদের জন্য সহায়তা রাখার তাগিদ লঙ্কান অধিনায়ক করুণারত্নের। ওপেনিং স্ট্যান্ড নিয়ে হতাশা দীর্ঘ হচ্ছে। সাইফের ব্যর্থতা বদলের সুযোগ করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসের শূন্য শান্তর জন্য অস্বস্তির দিন শেষে, যদিও প্রথম সেঞ্চুরিতে পাহাড় সমচাপ অনেকটাই নেমে গেছে। পাল্লেকেলের ব্যাটিং স্বর্গে বোলিং ইফোর্ট নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম, কিন্তু ধৈর্যের পরীক্ষায় কতটা শিখল মিরাজ তাইজুল জুটি। তুলনায় সাদা পোশাকে তাসকিনের প্রত্যাবর্তন রঙিনই বলা যায়। ম্যাচ বিশ্লেষণে ঘাটতি ধরা পড়ছে, কিন্তু সব ছাপিয়ে এই ড্র টেস্টের টানা ব্যর্থতার মাঝে মরুর বুকে যেন এক পশলা বৃষ্টি। সমন্বিত অবদানই যেখানে বড় প্রাপ্তি। টিম ইফোর্ট ছিল, সবার অবদান ছিল, বিশেষ করে শান্ত। তামিম টোন সেট করে দিয়েছে, সমন্বয় ছিল সবকিছুতে। বোলারদের জন্য কষ্টকর ছিল। উইকেটে সহায়তা পায়নি তেমন, তারপরও তাসকিন দারুণ বোলিং করেছে। মিরাজ তাইজুলও ভালো করেছে। টিম ইফোর্ট ছিল, সবার অবদান ছিল, বিশেষ করে শান্ত। তামিম টোন সেট করে দিয়েছে, সমন্বয় ছিল সবকিছুতে। বোলারদের জন্য কষ্টকর ছিল। উইকেটে সহায়তা পায়নি তেমন, তারপরও তাসকিন দারুণ বোলিং করেছে। মিরাজ তাইজুলও ভালো করেছে। বিদেশে প্রথম সেঞ্চুরি মুমিনুলকে দিয়েছে মুক্তির আনন্দ। তার নেতৃত্বে এই প্রথম দেশের বাইরে টেস্ট ড্র করেছে বাংলাদেশ। এসবই লঙ্কা মিশনে স্বপ্নবাজ করছে টাইগারদের। অধিনায়ক হিসেবে দলের জন্য অবদান রাখাটা জরুরি। সেটা করতে পেরেছি, সেজন্য ভালো লাগছে। এই ম্যাচের পারফরমেন্স অবশ্যই দ্বিতীয় টেস্টের আগে দলকে চাঙ্গা রাখবে। ব্যাটসম্যানদের দাপটে প্রত্যাশিত এই ড্র কন্ডিশনে বদলের ডাক দিয়েছে। পরের ম্যাচে ব্যাটে বলের লড়াইয়ে ভারসাম্য চান করুণারত্নে। পরের ম্যাচের উইকেট এমন চাই যেখানে বোলারদের জন্য সহায়তা থাকবে। টেস্ট জিততে প্রতিপক্ষের 20 উইকেট নিতে হয়। এই ম্যাচে মোট 17 উইকেট পড়েছে সম্মিলিত বোলিং গড় 86-র কাছে। শ্রীলঙ্কায় গত 7 বছরে যেটা সর্বোচ্চ। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রস্তুতির স্বল্পতায় কয়েকটি ক্লাবের আপত্তি থাকলেও 30 এপ্রিল প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করতে চায় বাফুফে। কয়েকদিনের মধ্যে ভেন্যুগুলোর সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে সূচি চূড়ান্ত করা হবে। এদিকে পাসপোর্ট সংক্রান্ত জটিলতায় ডেনমার্ক থেকে ফিরতে না পারা জামাল ভুঁইয়ার বিষয়ে খোঁজ রাখছে বাফুফে, জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। 30 এপ্রিল লিগের দ্বিতীয় পর্ব শুরুর পরিকল্পনা বাফুফের, কিন্তু আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে কয়েকটি ক্লাব। অনুশীলন বন্ধ রাখায় ব্রাদার্স ও আরামবাগ 1 সপ্তাহ পেছাতে আবেদন করেছে। আর বিদেশি ফুটবলার না আসায় আপত্তি জানিয়েছে মুক্তিযোদ্ধা। তবে লিগ পেছানোর সুযোগ দেখছে না ফেডারেশন। ইতিমধ্যে আরামবাগ ক্রীড়া সংঘ যেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে অর্থাৎ কমলাপুর স্টেডিয়ামে যেন তারা অনুশীলন কার্যক্রম শুরু করতে পারে, সেই ব্যাপারে ইতিমধ্যে তাদেরকে আমরা সেই অনুমতি দিয়েছি। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র থেকে একটা রিকোয়েস্ট ছিল যে তাদের 2জন বিদেশি খেলোয়াড় তারা যেন দেশের বাহির থেকে আসার ব্যাপারে বাফুফের সহযোগিতা নিয়ে তারা যেন খুব তড়িৎ প্রক্রিয়ায় সেই 2জন বিদেশি খেলোয়াড়কে দেশে নিয়ে আসতে পারে। সেই ব্যাপারে তারা বাফুফের সহযোগিতা চেয়েছে, যেটা বাফুফের কর্তৃক ইতিমধ্যে আমরা ক্লাবের সাথে কাজ করছি। 4 ভেন্যুতে এই খেলা আয়োজন করতে চায় বাফুফে। এফসি কাপের 2 দল আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচ পরবর্তী 2 রাউন্ডে না থাকার সম্ভাবনাই বেশি। করোনা ঝুঁকিতে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিতের লক্ষ্য বাফুফের। স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী হিসেবে করার জন্য পুনরায় গ্রাউন্ড প্রিপারেশন এবং অন্যান্য স্থানীয় প্রশাসন সহ অন্যান্য বিষয়গুলোর সাথে সমন্বয় সাধনের মাধ্যমে পুনরায় গ্রাউন্ড প্রিপারেশন এবং অন্যান্য স্থানীয় প্রশাসন সহ অন্যান্য বিষয়গুলোর সাথে সমন্বয় সাধনের মাধ্যমে খেলা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা, রেফারিজ ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে রেফারিজ কমিটির সাথে মিটিং করা, তো সকল কার্যক্রমগুলি আমরা অন আফটার অ্যানাদার আমরা ক্যারি করছি। এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞায় ডেনমার্কে আটকে পড়া জামাল ভুঁইয়াকে দ্রুত ঢাকায় ফেরাতে আশাবাদী বাফুফে ও সাইফ স্পোর্টিং। এরই মধ্যে বাংলাদেশ অধিনায়কের কাছে পাঠানো হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেসিকে দলে রাখতে লোভনীয় প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। 3 বছরের চুক্তির পাশে সঙ্গী হিসেবে নেইমার অথবা
হালান্ডকে এনে দেওয়ার আশ্বাস ক্লাব সভাপতি লাপোর্তের। তবে ঝুলে গেছে আগুয়েরোর বার্সায় যাওয়ার প্রক্রিয়া। এদিকে এমবাপেকে পেতে 6 ফুটবলারকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান সুপার লিগ প্রসঙ্গে টালমাটাল ইউরোপের ফুটবল, এর মধ্যেও থেমে নেই দল গোছানোর প্রক্রিয়া। সামার ট্রান্সফারে দলের শক্তি বাড়াতে মনোযোগ বার্সেলোনা, রিয়ালের মতো স্প্যানিশ জায়ান্টদের। দলের প্রাণ মেসিকে রেখে দিতে এরই মধ্যে লোভনীয় প্রস্তাব দিয়েছে বার্সা। 3 বছরের নতুন চুক্তির সাথে সঙ্গী হিসেবে নেইমার, হালান্ডকে এনে দেওয়ার আশ্বাস দিয়েছেন ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তে। পে কাটের বিষয়টিও গুরুত্ব পাবে মেসির নতুন চুক্তিতে। ম্যানচেস্টার সিটি থেকে আগুয়েরোর বার্সেলোনায় যাওয়ার প্রক্রিয়া আটকে আছে। সব ঠিকঠাক থাকলে কাতালান ক্লাবটির সাথে 2 বছরের চুক্তি করবেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে মেসি থাকলেই তা সম্ভব। করোনায় নতুন ফুটবলার দলে ভেড়াতে আর্থিক সংকটে ভুগছে রিয়াল। সুপার লিগ বাতিল হওয়ায় এমবাপেকে দলে পাওয়ার অপেক্ষা বেড়েছে। দলের পুনর্গঠন প্রক্রিয়ায় এমবাপেকে চান ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এজন্য ব্রাত্য হয়ে পড়া ইস্কো, বেল সহ 6 ফুটবলারকে বিক্রি করতে চায় গ্যালাকটিকোস। অসাধ্য সাধনের চেষ্টা করছে পিএসজি। মেসি, রোনালদোকে দলে পেতে চায় লা পারিসিয়ানরা। এমবাপে রিয়ালে গেলে ইউভেন্টাসের সাথে সোয়াপ ডিল করতে চায় ফ্রেঞ্চ ক্লাবটি। মইজেকিন, মাউরো ইকার্দিকে দিয়ে রোনালদোকে চায় পিএসজি। আর ফ্রি এজেন্ট হিসেবে বন্ধু নেইমারের সঙ্গী হতে পারেন মেসি। তাহলে হালের 3 সেরা তারকাকে দেখা যাবে এক ক্লাবে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। প্রাচীন রোমের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অনুষঙ্গ গ্ল্যাডিয়েটরের লড়াই। শক্তি প্রমাণের জন্য ক্ষুধার্ত হিংস্র পশু অথবা অন্য মানুষের সাথে লড়াইয়ে নামতে হতো তাদের। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের ধারণা দিতে ইতালির নেপলস শহরে শুরু হয়েছে এক ব্যতিক্রমী প্রদর্শনী। জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এই অনলাইন প্রদর্শনীতে রয়েছে গ্ল্যাডিয়েটরদের ব্যবহৃত 1.5 শতাধিক সামগ্রী। এ নিয়ে সংবাদ থাকছে শেষ অংশে। হেফাজতে ইসলামের সঙ্গে আলোচনা হলেও যারা সহিংসতায় জড়িত তাদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে রাজধানীর একটি বিদ্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে দরিদ্র অসহায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। মানিক মিয়া এভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে দরিদ্র অসহায় করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এক আলোচনা সভায় তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে আলোচনা হতেই পারে, কিন্তু তাদের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। দেশের সব কওমি মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজ কওমি মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল হাইয়াতুল উল আ লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের অফিস সম্পাদক মোহাম্মদ আসিউর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোববার রাজধানীর যাত্রাবাড়িতে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের কওমি অঙ্গনের বিরাজমান অস্থিরতা থেকে সুরক্ষা এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিবেশের তৈরিতে সিদ্ধান্ত নেওয়া হয়। কওমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা প্রচলিত সব ধরনের রাজনীতি থেকে মুক্ত থাকবেন মর্মে সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ ছিল হেফাজত নেতা মামুনুল হকের। বাবরি মসজিদের সমর্থনে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে তার কাছে আসা অর্থ ব্যবহৃত হতো উগ্রবাদী মতবাদ ছড়িয়ে দিতে। পুলিশ রিমান্ডে এসব তথ্য দিয়েছে মামুনুল, জানালেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুন আর রশিদ। 2020 সালের এক ভাঙচুরের মামলায় গত সপ্তাহে গ্রেপ্তার হন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করে তার। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য। রোববার সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, মামুনুলের সাথে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগের তথ্য পেয়েছেন তারা। বাবরি মসজিদের নাম দিয়ে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশ থেকে অর্থ আসতো মামুনুলের কাছে।
তার কানেকশন বোঝার চেষ্টা করেছি। আমরা কানেকশন খুঁজে যে বিষয়টা পেয়েছি, সে তার সাথে পাকিস্তানি একটা জঙ্গি গোষ্ঠীর সরাসরি জড়িত, এবং সেটা লিয়াজু মেনটেন করতেন তার আপন বকিমতি নিয়ামতুল্লাহ। পাকিস্তানের একটি রাজনৈতিক দলকে মডেল হিসেবে গ্রহণ করে কার্যকলাপ চালায় মামুনুল হক ও তার সমর্থকেরা। দেশের বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা চালায় তারা, বলছে পুলিশ। সে যে পাকিস্তান গিয়ে সে যে ৪৫ দিন অবস্থান করেছে, ওইখানের একটা রাজনৈতিক দলকে মডেল এনেই সে বাংলাদেশে যে এই যে 2013 সালে শাপলা চত্বরের ঘটনা এবং এই পর্যন্ত আজ পর্যন্ত যতগুলি উগ্রবাদী কায়দায় যারা দেশের বিভিন্ন অঞ্চলে, তারা বিভিন্ন জায়গায় হাসপাতাল, তারা ওই যে কি বলে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলি ভাঙচুর করেছে, আমরা পুলিশের গায়ে আঘাত করেছে এবং কিছু কোমলমতি বাচ্চাদেরকে হত্যা করেছে, সকল ঘটনাগুলি ছিল মূল উদ্দেশ্যই ছিল যে ওই ঢাল হেফাজতের ঢাল। 2004 সালের 21শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলায় জড়িতদের সাথে মামুনুল হকের যোগাযোগের তথ্য পেয়েছে পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে অনলাইনে বা মোবাইলে যারা উস্কানি দিয়েছেন তাদের খুঁজছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এছাড়া অনলাইনে যেসব ভিডিও আপলোড করা হয়েছে সেগুলো সংরক্ষণ করে রেখেছে সংস্থাটি। সমন্বয় করে সেগুলো দেয়া হবে অন্য সব তদন্ত সংস্থাকে। সাম্প্রতিক সময়ে হেফাজতের তাণ্ডবে শতাধিক মামলা হয় দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে 16টির তদন্তভার পেয়েছে পিবিআই। একটি গাইডলাইন তৈরি করে এসব মামলার তদন্তে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে ঘটনাস্থলে স্থির চিত্র সংগ্রহ করা হয়েছে, আর বিভিন্ন মাধ্যম থেকে ভিডিও সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের সবগুলো তদন্ত সংস্থা একসঙ্গে কাজ করছে। যারা এই ঘটনায় জড়িত ছিলেন না, কারণ এখানে অনেক লোককে আসামি করা হয়েছে নাম না দিয়ে, সুতরাং কোনো ইনোসেন্ট লোক যেন এই মামলায় পিবিআই দ্বারা কোনোভাবে প্যারানির শিকার না হয়। আর যারা জড়িত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা, সাক্ষ্য প্রমাণ জোগাড় করা যে তারা এই মামলায় এই ঘটনায় জড়িত ছিল। এছাড়া সহিংসতায় সরাসরি অংশগ্রহণ না করে যারা মাদ্রাসার শিক্ষার্থীদের উস্কানি দিয়েছে তাদেরও তালিকা হয়েছে। অনেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তারা শারীরিকভাবে আরেক জায়গায় উপস্থিত ছিলেন। তারা কোনো না কোনোভাবে প্ররোচিত করেছেন কিনা, অথবা তারা মানসিকভাবে ওই স্থানে উপস্থিত ছিলেন কিনা। আমরা এর আওতায় আমরা যে সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোও আমরা সংগ্রহ করার, দ্রুত ডাউনলোড করার চেষ্টা করছি। তারা কি বলতে চাইছেন, যে তাদের কোনো গিল্টি নলেজ আছে কিনা এইসব ঘটনা ভবিষ্যতে ঘটবে। মামলা থেকে বাঁচতে এরই মধ্যে অনেকে ভিডিও মুছে দিচ্ছে বলেও জানান পিবিআই প্রধান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মৌসুমে প্রান্তিক কৃষকের কাছ থেকে 15 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাধরের হাওরে বোরো ধান কর্তন উৎসবে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। পরে কৃষিমন্ত্রী কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেন এবং হারভেস্টার মেশিনে ধান কাটা পরিদর্শন করেন। ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, একটা মিটিং হয়েছে, 14 থেকে 15 লক্ষ টন ধান কিনবে এবং এই ধানটা আমরা যারা একটু প্রান্তিক ক্ষুদ্র চাষী তাদের কাছ থেকে কিনবো। এখানে যাতে সামাজিক রাজনৈতিক কোনো প্রভাব না পড়ে চাষি সিলেকশনে, নির্ধারণে, তালিকা করায়, সেজন্য আমরা ঠিক করেছি এটি হবে আপনার লটারির মাধ্যমে। দেশের প্রথম কোডিং ছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম অ্যাপ মেকার প্লাস চালু করল ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। প্ল্যাটফর্মটির সাহায্যে যে কেউ কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই অ্যাপ তৈরি করতে পারবে। রোববার এই টুলটি উদ্বোধন উপলক্ষে দ্য ফিউচার ইজ নো কোড শীর্ষক এক ওয়েবিনার আয়োজন করে রবি। অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপ মেকার প্লাস হচ্ছে প্রচলিত অ্যাপ এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি সহজ ও কার্যকর বিকল্প ব্যবস্থা। এর ফলে নন ডেভেলপাররাও তাদের ধারণাগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পাবেন। সহজাত প্রতিভা দিয়েই অ্যাপ ডেভেলপ করার মতো এই টুলটিতে রয়েছে একটি সমৃদ্ধ টেমপ্লেট লাইব্রেরি। ছবি আঁকি, হ্যাঁ,
ভারতে আবারও একদিনের সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন রোগীর সংখ্যা 3,49,000-এর বেশি। 24 ঘন্টায় প্রাণ গেছে 2,767 জনের। টানা পঞ্চম দিনের মতো দেশটিতে একদিনে মৃতের সংখ্যা 2,000 ছাড়ালো। সংক্রমণ রোধে লকডাউনের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। সাত দিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে 20 লক্ষাধিক করোনা রোগী, যা আগের সপ্তাহের তুলনায় 58% বেশি। এক সপ্তাহে মারা গেছে 13,000-এর বেশি মানুষ। তীব্র অক্সিজেন সংকটে হিমশিম খাচ্ছে বেশিরভাগ রাজ্য। সবচেয়ে খারাপ অবস্থা রাজধানী দিল্লির। চলমান পরিস্থিতি বিবেচনায় দিল্লির জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার। অক্সিজেন সরবরাহ নিরবিচ্ছিন্ন করতে নির্দেশ দিয়েছে দিল্লির হাইকোর্ট। সংকট নিরসনে গোটা দেশকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ये बहुत बड़ी आपदा है। इस आपदा में अगर हम सारे लोग পুরো দেশ ভয়াবহ এক সময় পার করছে। এখন দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ আলাদা আলাদা রাজ্যের কথা বিবেচনা করলে চলবে না। আমাদের এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। আমরা যদি যে যার রাজ্য নিয়ে শুধু ভাবি, তাহলে দেশ ভেঙে যাবে, আমরা হেরে যাব। গত 24 ঘন্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে 357 জনের, যা এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ। নতুন শনাক্ত 24,000-এর বেশি। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 32.27%। এদিকে যুক্তরাজ্যের অভিজ্ঞতা দেখে গত নভেম্বরে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছিলেন যে ভারতে করোনা সংক্রমণের আরও মারাত্মক দ্বিতীয় ধাক্কা আসতে যাচ্ছে। এমনকি গত বছর কেন্দ্র সরকারকে অক্সিজেনের মজুদ বাড়ানোর পরামর্শ দিয়েছিল পার্লামেন্টারি প্যানেলও। তবে সেই পরামর্শ বা সতর্কবার্তা কোনোটি আমলে নেয়নি কেন্দ্র সরকার। আর সে কারণেই ভারতের এই পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকেরা। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা 57 লাখের বেশি। এর মধ্যে কেবল এশিয়াতেই শনাক্ত হয়েছে 31,80,000। এদিকে গত 24 ঘন্টায় শনাক্ত 8,30,000 ছাড়িয়েছে। প্রাণ গেছে 13,000-এর বেশি মানুষের। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 31,13,000। এ পর্যন্ত আক্রান্ত 14,70,00,000-এর বেশি। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি প্রায় 3,000 মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। নতুন 70,000-এর বেশি রোগী নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,43,00,000-এর বেশি। দেশটির প্রায় সব রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। তৃতীয় দফার সংক্রমণ রুখতে জার্মানির ডুসেলডর্ফে জারি হয়েছে রাত্রিকালীন কারফিউ। এছাড়াও যে সকল জেলায় করোনার বিস্তার দেখা দিয়েছে সেসব অঞ্চলে কড়াকড়ি আরোপ করেছে জার্মান সরকার। এদিকে ভারতে শনাক্ত হওয়া করোনার ধরন প্রথমবারের মতো পাওয়া গেছে সুইজারল্যান্ডে। ইউরোপিয়ান ট্রানজিট দিয়ে প্রবেশকারী একজনের দেহে এই ধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের স্বাস্থ্য বিভাগ। এর আগে বেলজিয়াম বিমানবন্দরে ভারত থেকে আসা 20 নার্সিং শিক্ষানবিশের দেহে এই ধরন শনাক্ত হয়। 6 মাস বন্ধ থাকার পর সকল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে হাঙ্গেরি সরকার। খুলেছে রেস্তোরাঁ, শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। জাপানে বিস্তার বাড়ায় রোববার থেকে টানা 17 দিন টোকিও, কিয়োটো, হিয়োগো ও ওসাকা প্রদেশে দোকানপাট, বার এবং থিয়েটার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে খোলা থাকছে স্কুল ও গণপরিবহন। থাইল্যান্ডে শুরু হয়েছে করোনা ভাইরাসের তৃতীয় ধাপের সংক্রমণ। টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ আক্রান্ত। প্রাচীন রোমের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অনুষঙ্গ গ্ল্যাডিয়েটরের লড়াই। ক্ষুধার্ত হিংস্র পশু অথবা শক্তি প্রমাণের জন্য মানুষের সাথে লড়াইয়ে নামতে হতো তাদের। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের ধারণা দিতে ইতালির নেপলস শহরে বসছে প্রদর্শনী। জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরের এই অনলাইন প্রদর্শনীতে রয়েছে গ্ল্যাডিয়েটরদের ব্যবহৃত 1.5 শতাধিক সামগ্রী। নিজেদের শক্তি প্রমাণের জন্য হিংস্র পশু বা শক্তিশালী দুইজন মানুষকে লড়াইয়ে নামতে হতো। যে কোনো একজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হতো এই লড়াই। বাঁচা মরার এই খেলা উপভোগ করতেন স্টেডিয়াম ভর্তি জনতা। ঐতিহ্যবাহী এই গ্ল্যাডিয়েটর লড়াইয়ের ধারণা দিতে রাজধানী রোমের নেপলস শহরে বসেছে এক প্রদর্শনী। জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এই প্রদর্শনীতে রয়েছে এই যোদ্ধাদের ব্যবহৃত প্রায় 1.5 শতাধিক সামগ্রী। গ্ল্যাডিয়েটরদের অস্ত্র, ব্রোঞ্জের হেলমেট এবং কঙ্কালের অবশিষ্টাংশ তো আছেই। এছাড়া রয়েছে
ট্রফি, ডুয়েলস, হান্টিং গেমস এবং দর্শক ভর্তি গ্যালারির চিত্র। আয়োজকদের ধারণা এসব সামগ্রী দর্শনার্থীদের প্রাচীন রোমের অনুভূতি দেবে। গ্ল্যাডিয়েটরদের ইতিহাস এখানকার বাস্তবতাকে উপস্থাপন করে। তাদের লড়াইয়ের ইতিহাস বোঝায় জীবনে ঝুঁকি নিয়ে লড়াই না করলে স্বাধীনতা অর্জন সম্ভব নয়। মূলত গ্ল্যাডিয়েটর হিসেবে নিয়োগ দেওয়া হতো কিশোরদের। 30 বছর বয়স পর্যন্ত তারা বছরে 2 বার এই লড়াইয়ে অংশ নিতে পারত। ঐতিহাসিক এই খেলার সাথে বর্তমানের ফুটবল খেলার খুব বেশি পার্থক্য নেই, তবে ফুটবলে বাঁশি বাজিয়ে সমাপ্তি টানা হয়, আর গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ে যে কোনো এক প্রতিদ্বন্দ্বীর মৃত্যু নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত খেলা শেষ হতো না। প্রতিযোগীদের বড় একটা অংশ ছিল কৃতদাস কিংবা মৃত্যুদণ্ড প্রাপ্ত। লড়াইয়ে জিততে পারলেই তারা মুক্ত জীবনে ফিরে আসত, আর ঋণ পরিশোধের জন্য অংশগ্রহণ করত সাধারণ গ্ল্যাডিয়েটরেরা। অনলাইনে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে 2022 সালের জানুয়ারি পর্যন্ত। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশ।